চাপে অলি যেন জমে গেছে, পা দুটো নড়ছে না। বেশ কিছুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে সে নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে এক ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে রওনা দিল। পথে উর্মিলা আর রূপসার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। উর্মিলা হাত দিয়ে মুখ চেপে কোনো রকম হাসি আটকানোর চেষ্টা করছে, আর রূপসা রাগি চোখে তার দিকে তাকিয়েছে। তবে সেটা নিছক রাগ নয়, তার চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট কেঁপে উঠছে, কান্না চেপে রাখার চেষ্টা। তবে অলি সেসব লক্ষ্য করেনি। সে ভীষণ অপ্রস্তুত। সে পুনরায় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে আলভির কথাগুলো স্পষ্ট শুনছেন শাহনাজ বেগম, রুনা খাতুন আর নুন্নাহার। তারা রান্নাঘর থেকে সবাইকে দেখতে এসেছিল, কিন্তু এসব কথা শুনে থমকে যান জায়গাতে। পরিস্থিতি সামাল দিতেই আমিনা খাতুন এগিয়ে এসে হাসি মুখে বললেন, আপা ভালোই তো হয়েছে, বউ ভাত খেসে এসেছিলাম, এখন তো একেবারে নাতি নাতনির আগমন খুশির খবরও শুনে গেলাম। ঘটনাটা এত প্যাঁচালো, সেই জন্য বুঝি ফোনে কিছু বলেননি? শাহনাজ বেগম কিছু না বলে দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা নুনহার হেসে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন। আরে হ্যাঁ, সেজন্যই তো ভাবি, আগে বসুন, হাত মুখ ধুয়ে একটু নাস্তা করুন, বাকি সব কথা বলার জন্য ব্যাপক সময় আছে। অন্যদিকে অলি বিছানায় বসে নিজের নখ কামড়ে চলছে। আলভি কিভাবে এমন গুছিয়ে একটা গল্প বানালো, সেটাই তাকে ভাবিয়ে তুলছে। লোকটা অনেক ডেঞ্জারাস। নিজ মনে বিড়বিড় করলো সে। নখ খাচ্ছ কেন, ক্ষুদা লেগেছে নাকি? আলভির গলা শুনে অলি চমকে তাকায় দরজার দিকে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে আলভি। পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার, সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর এলোমেলো। অলির বুকের ভেতর ধক করে উঠল। অজান্তে মুখ থেকে আঙুল সরিয়ে নিল সে। আলভি হালকা গলায় বলল, নখ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। অলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার আত্মীয়রা হঠাৎ করেই না বলে এসে পড়লো কেন? কাল আমাদের রিসেপশন, তাই এসেছে, আর এমনি এমনি আসেনি, তাদের ইনভাইট করা হয়েছে। অলি খানিকটা অবাক হলো। আমাকে তো কেউ কিছু বললো না। সকালে বলার জন্য এসেছিলাম, কিন্তু কথায় কথায় ভুলে গেছি। ও, তোমার বাবা মাকে আসতে বলো। না, তাদের আসতে হবে না। বাবা আজ আসতে চেয়েছিলেন, আমি নিষেধ করছি। আলবি কপাল কুঁচকে গেল। কেন, তুমি আসতে নিষেধ করছো কেন? বলু মুখ ফিরিয়ে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি চাই না তারা আবার অপমানিত হোক। আলবি বুঝে গেল অলির ভেতরের কষ্টটা। দেখো অলি, আমি তো আছি, কেউ কিছু বলবে না, তাদের আসতে বলো। না, আমি চাই না। আপনি সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে অপমানিত হওয়া থেকে বাঁচাবেন। আমি চাই তারা এমনিতে সম্মান পাক, কিন্তু সেটা আশা করাটাও ভুল। আলবি শান্ত গলায় বলল, তারা না এলে দেখতেও খারাপ দেখাবে। তুমি তো তাদের একমাত্র মেয়ে, তাদেরও তো মন চায় তোমাকে দেখতে। অপমানিত হবার ভয়ে তারা কি না এসে থাকতে পারবে? দেখুন, আমি যখন বলে দিয়েছি যে তারা আসবে না, তো তারা আসবে না। এমনিতে আগামীকাল আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন যেহেতু কালকে অনুষ্ঠান আছে, সেহেতু পরশু দিন যাব। এই কথা শুনে আলভি যেন চমকে উঠল। তুমি যাবে কেন? অলি ভ্রুদ্বয় কুঞ্চিত করে বলল, এতে আবার কেনর কি আছে? আমি কি একেবারে এসে পড়েছি নাকি? তাছাড়া এই বাড়িতে আমার ভালো লাগছে না। আলবি একটা ঢোক গেল। অলি চলে যাবে শুনে তার হার্টবিট বেড়ে চলছে। এই মেয়েটা যদি চলে যাবে তাহলে এসেছিলই বা কেন? সে তো রেখে আসতে চেয়েছিল। আচ্ছা, তো তুমি বেড়াতে যেতে চাইছো, তাই না? অলি সরু চোখে আলবির দিকে তাকালো। আলবি তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। অলি সোজাসাপটাভাবে বলে উঠল, আমার বাড়িতে আমি কেন বেড়াতে যাব? আমি তো এখানে বেড়াতে এসেছিলাম। তো তোমার বেড়ানো শেষ? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলভি অন্যদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আবার কবে বেড়াতে আসবে? অলি কিছুক্ষণ উপর নিচ তাকিয়ে ভাবনা চিন্তা করে নির্লিপ্ত সুরে বলল, 1 মাস পর এসে আবার একদিন থেকে যাব। এই কথা শুনে আলভি একদম স্থির হয়ে গেল। মনে হলো কেউ যেন বুক থেকে এক ঝটকায় হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে যাচ্ছে। এই মেয়ে হয়তো একদিন সত্যি সত্যি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আলবি নিজেকে এবার আর স্বাভাবিক রাখতে পারল না। সে অলির দিকে চোখ কটমট করে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি তো তোমাকে সাথে করে আনতে চাইনি, তুমি জোর করে এসেছিলে। যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন একটা কথা শুনে রাখো, এই বাড়িতে এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। যদি আমার অনুমতির ব্যতীত এক পা এই বাড়িতে বাইরে রাখার সাহস দেখিয়েছ, তাহলে আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবে না, বলে দিলাম। কথাটা শুনে অলি হতভম্ব হয়ে গেল। এটা আবার কেমন কথা? আপনি আমাকে জোর করে আটকে রাখবেন নাকি? না, শুধু সতর্ক করে দিলাম। এটা তোমার মামার বাড়ি নয় যে ইচ্ছে হলে একদিনের জন্য বেড়াতে আসবে। আলভির রাগী কণ্ঠ শুনে অলি ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। ফলস্বরূপ আলভি রাগ হওয়া
হয়ে যায়। আলবি একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে কোমলতা এনে বলে, আমি তোমাকে যেতে নিষেধ করিনি, তুমি চাইলে বেড়াতে যেতে পারো, তবে কয়েকদিনের জন্য যাবে সেটা ডিসাইড করো আগে। অলি ক্ষীণক্ষণ গলায় বলল, আপনি তো আমাকে আনতেই চাননি আমাকে, আমি নিজের থেকে এসেছি, সেই হিসাবে আমি যেখানেই থাকি না কেন আপনার কি সমস্যা? আলবি এক মুহূর্তে চুপ থেকে বলে উঠল, বললাম তো এসেছো তোমার ইচ্ছায়, বের হবে আমার ইচ্ছায়। অলি তড়াক করে আলবির দিকে চোখে চোখ রেখে বলে উঠল, তাহলে আপনার ইচ্ছেটা কি সেটা আগে বলুন। আলবি থমকে গেল। সত্যি তো, তার ইচ্ছেটা কি? সে কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছে? অলি তো ছোটো মেয়ে, তার বাবা মার কাছে ফিরে যেতে চাওয়াটা তো অস্বাভাবিক নয়, কিন্তু এই সহজ কথাটা যেন তার মনটা মানতে চাইছে না। সে বুঝে গেছে যে এই মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না। আলবি কণ্ঠ খাদে নামিয়ে বলো, দেখো ভুলটা তোমার সাথে ছিল, আমার সাথে এসে তুমি ভুল করেছো। অলি হতবাক, কিছুই বুঝতে পারছে না। আমি আপনার সাথে এসে ঠিক কী ভুল করছি বলবেন আমাকে? জবাব না দিয়ে আলবি উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা ফোন বের করে অলির কোলের উপর রাখলো। এটা তোমার ফোন, আজই কিনেছি, বাবা মায়ের সঙ্গে কথা বলো, যত খুশি ভিডিও কল দাও, চাইলে ওদের এখানে এনে রাখো, অনেকগুলো অপশান আছে, যে কোনো একটা বেছে নাও, শুধু বাড়ি থেকে বের হবে না। অলি ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, গাল ফুলিয়ে বলল, আমি তো এই ফোন চালাতে পারি না, আর তাছাড়া আমার বাবা মায়ের কাছে এই ফোন নেই, আমি কিভাবে ভিডিও কলে কথা বলবো? আলবি একটা শ্বাস ফেলে বলল, এখন এমনি নাম্বারে কল দিয়ে কথা বলো, পরে ভেবে দেখছি কি করা যায়। অলি ফোনটা আলভির দিকে এগিয়ে দিয়ে বলল, কল দিয়ে দেন। আলভি ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, যাক, মেয়েটার মাথা থেকে বাড়ি যাওয়ার ভূতটা আপাতত নেমেছে। আলভি অলির বাবার নাম্বারে কল দিয়ে ফোনটা অলির দিকে এগিয়ে দিল। অলি হাসি মুখে ফোনটা নিয়ে বাবার সাথে কথা বলতে লাগলো। আলভি পুরোটা সময় নিষ্পলকভাবে অলির দিকে তাকিয়ে রইল। কথা বলা শেষে অলি আলভির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আলভি ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, ফর হোয়াট? অলি মুখে হাসি ফুটে বলল, ফোনের জন্য। আমার অনেক দিনের শখ ছিল এমন একটা ফোন চালানোর। এটা চালানোর জন্য দেয়নি, শুধু বাবা মায়ের সাথে কথা বলার জন্য দিয়েছি। অলি হাসি থেমে গেল। অলি রিয়াকশান দেখে আলবি বলে উঠল, তোমার এখনও ফোন চালানোর বয়স হয়নি, তবে বিশেষ প্রয়োজনে ফোনটা দিয়েছি। অলি কিছু না বলে ফোনটা দেখতে লাগলো। ফোনের পেছনে একটা অ্যাপেলের লোগো আছে, যেটা দেখে অলি অবাক হয়ে বলল, এটা তো আইফোন। আলফি মাথা নেড়ে বলল, সো হোয়াট? অলি বড় বড় চোখে আলবির দিকে তাকিয়ে বলল, আপনি এত দামি ফোন আমাকে কেন দিয়েছেন? ফোনের ব্যাপারে অনেক কিছুই জানো দেখছি, তাহলে ফোন চালাতে পারো না কেন? অলি মাথা নাড়িয়ে বলল, আমার বান্ধবী শায়লাদের বাড়িতে একবার গিয়েছিলাম, সেখানে ওর বড় ভাইয়ের কাছে এই ফোনটা ছিল। শায়লা আমাকে বলেছিল এটা অনেক দামি ফোন, ওর ভাই যখন বাড়িতে আসে তখনই ও নাকি মাঝে মাঝে এটা দিয়ে ছবি তুলে, এটা দিয়ে নাকি অনেক ভালো ছবি তোলা যায়। অলির কথা শুনে আলভির মাঝে কৌতূহল কাজ করলো। সে হঠাৎ করে জিজ্ঞাসা করলো, তারপর তুমি তোমার বান্ধবীর ফোন দিয়ে ছবি তুলছিলে তাই তো? অলি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তুলেছিলাম তো। সেদিন ওদের বাড়ির ছাদে গিয়ে আমরা দুজনে অনেক ছবি তুলেছিলাম। কথাটা শুনে আলবি ভীষণ রেগে গেল। সে কঠিন গলায় বলে ওঠে, তুমি কখনো শায়লার ভাইকে দেখেছো? অলি না বোধক মাথা নাড়িয়ে বলল, না, আমি শুধু একবার ওদের বাড়িতে গিয়েছিলাম। আলবি মনে মনে বলে ওঠে, এই মেয়েটা এত বোকা কেন? কথা তো বলে প্রাপ্তবয়স্ক নারীদের মতো, কিন্তু কাজগুলো করে একদম বাচ্চাদের মতো। কি ভাবছেন? আলবি সোজা হয়ে বসলো, গলা পরিষ্কার করে বলল, শায়লার ভাইকে সেটা জানো? অলি কপাল কুঁচকে বলল, বললাম তো আমি কখনো তাকে দেখিনি, সে অনেক ব্যস্ত থাকে আর বেশিরভাগ সময় তাদের থেকে দূরে থাকে। তাহলে আমি জানবই বা কীভাবে যে শায়লার ভাইকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শায়লার ভাইয়ের সম্পর্কে জেনে আমি করবোটাই বা কী? আলবি প্রথমে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তারপর স্বাভাবিক স্বরে বলল, তুমি জানো না যে অপরিচিত কারো ফোন দিয়ে ছবি তুলতে নেই? আরে ছবি তুলছিলাম, কিন্তু তারপর আবার শায়লা ডিলিট করে দিতে বলেছিলাম তো। ও ডিলিট করেছে শুধু গ্যালারি থেকে, কিন্তু ট্রাশবিন থেকে করেনি? অলি আলভির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। গ্যালারি থেকে ডিলিট করার পরেও ট্রাশবিন এ সেই ডিলিটকৃত ছবিটা 1 মাস সুরক্ষিত থাকে, বুঝলে? কথাটা শুনে অলি চমকে তাকালো, সেই সাথে ভীষণ ভয় পেয়ে গেল। আল্লাহ কি বলছে? তার মানে, ধুর, ভয় দেখাবেন না তো। শায়লা নিশ্চয়ই ভালোভাবে ডিলিট করে দিয়েছে। দেয়নি। অলির হার্টবিট বেড়ে গেল। এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে। অলি একটা ঢোক গিলে বলল, আপনি কিভাবে জানেন যে দেয়নি? তুমি কিভাবে জানো যে দিয়েছে? একদম আজে বাজে কথা বলবেন না। ও হয়তো ডিলিট করে দিয়েছে,
আর আপনি তো বলেছেন 1 মাস সুরক্ষিত থাকে, তাহলে এতদিনে নিশ্চয়ই অটোমেটিকভাবে ডিলিট হয়ে গেছে। আলভি কিছু বলতে চাইলে অলি বাধা দিয়ে বলল, আমাকে ভয় দেখাবেন না, যান এখান থেকে। ভয় দেখালাম কোথায়? আমি তো সত্যি বলছি। আর তুমি কি জানো যে একটা ছবি দিয়ে কি কি করা যায়? অলি একটা শুকনো ঢোক গিলল। শায়লার ভাই এরকম কিছু কেন করবে? তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আর তাছাড়া করার হলে অনেক আগেই করতো। আলভি আনমনে বলে উঠল, করেছে তো, যা করার করেছে। অলি চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, কী করেছে? আলভি বলতে চেয়েও বলল না, সে ব্যাপারটা নিজেই দেখে নেবে। এমনিতে অলি তাকে অপছন্দ করে, তার উপর সেসব কথা বলে সে খাল কেটে কুমির আনতে চায় না। বাদ দাও, তোমার শরীর ঠিক আছে তো? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখনই ঈশা, উর্মিলা, তিশা আর স্বামীরা অলির রুমে ঢুকলো। আলভিকে অলির রুমে দেখে উর্মিলা বলল, ভাইয়া এই রুমে তো প্রবেশ নিষেধ। অলি রাগি চোখে উর্মিলার দিকে তাকাতে উর্মিলা স্বামীরার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। স্বামীরা আর আলভি সমবয়সী, স্বামীরা 2 মাসের বড়। সেই হিসাবে আলভি স্বামীরাকে রাগ দেখাতে পারবে না। স্বামীরা বুকে হাত বেঁধে শাসনের ভঙ্গিমা বলল, ও ঠিক আছে বলছে। এপি, শুনলাম তুই নাকি রুম শেয়ার করতে পারবি না বলে বউকে আলাদা রুমে রেখেছিস, এটা কি সত্যি? আলভি গাছাড়া ভাব নিয়ে বলল, তো কী হয়েছে? নাটক কম প্রবিও। তুই এত মহান হলে বউকে দেখে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলিস কীভাবে? তখন রুম শেয়ার করলি কেমনে? স্বামীরা থেমে গিয়ে কিছুক্ষণ পর বলে ওঠে, ওয়েট, ব্যালকনি শেয়ার করেছিলি নাকি? স্বামীরার কথা শুনে অলি বিষম খেল। সবাই হো হো করে হেসে উঠল। আলভি তো স্ট্যাচু হয়ে নিজের জায়গাতে জমে গেছে। কথায় যুক্তি আছে। ভাইয়া এক্সপ্লেন করো প্লিজ। তিশার কথায় তাল মিলিয়ে উর্মিলা বলে, বলো ভাইয়া, সবাইকে এক্সপ্লেন করো। আলভি স্বাভাবিক স্বরে বলে উঠল, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোদের? ভাগ এখান থেকে, নইলে সব কয়টাকে থাপ্পড় থেরাপি দেব। স্বামী এগিয়ে এসে বলল, এই, আমি তোর বড় আপা, আমাকে তুই থাপ্পড় দিতে পারবি না। এক্ষুনি রুম থেকে বের হ, না হলে উল্টে আমি তোর কান ধরে তোকে বের করে দেব। আলভি বসা থেকে দাঁড়িয়ে যায়, বুকের উপর হাত রেখে ভুরু কুচকে বলে, তাই না? আচ্ছা কান ধর দেখি, তুই কত বড় সেটা প্রমাণ হয়ে যাক। স্বামীরা হতভম্ব হয়ে গেল, বাকি তো হেসেই উঠল। অলি লজ্জায় ভুলে মিনমিন হাসছে। স্বামীরা বেশ বুঝতে পেরেছে যে আলভি তার হাইট নিয়ে ঠাট্টা করছে। স্বামীরা রেগে মেগে অলির দিকে এগিয়ে যায়, খপ করে অলির হাত ধরে অলিকে বেড থেকে নিচে নামায়। আলভি ভুরু কুচকে সেদিকে তাকিয়েছে। তুই এখানে থাক, আমরা বরং তোর বউকে নিয়ে যাচ্ছি। আলভি ব্যাপারটা বুঝে ওঠার আগে স্বামীরা অলিকে টেনে সাথে করে নিয়ে যায়। আলভি পেছন থেকে চেঁচিয়ে বলে ওঠে, ওই সাবধানে ধর, ওর শরীর ভালো নেই, ও ব্যথা পেলে কিন্তু তোদের এক একটার গাল সঠিক কন্ডিশনে থাকবে না। উর্মিলা দাঁত কেলিয়ে বলে ওঠে, তুই এবার নিজের রুমে গিয়ে আরামসে ঘুম দে, আজকে আর তোর বউয়ের দেখা পেতে হবে না। আলভি কিছু বলার আগে ওরা 4 জন অলিকে নিয়ে উর্মিলার রুমে চলে যায়। আলভি একটা শ্বাস ফেলে বেডের উপর তাকাতে দেখে অলি ফোনটা এখানেই রেখে গেছে। ও গড, ফোনটা সামলে রাখতে পারছে না। এই মেয়ে বাচ্চা সামলাবে কেমনে? রাত্রি তখন 11টা। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে রূপসা। আকাশে আজকে অর্ধচন্দ্রের উপস্থিতি, চারদিকে মৃদু আলোয় আলোকিত। একটা মেয়ে দেখা মাত্রই তাকে ভালোবাসতে পারলেও আমাকে এতবার দেখেও ভালোবাসতে পারেনি। আমি কি এতদিনের একবারও তোমার মন স্পর্শ করতে পারিনি? কেন করলে আমার সাথে অবিচার? আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে। রূপসা নিঃশব্দে কেঁদেই চলছে। জীবনে প্রথম ভালোবাসা যে তাকে এভাবে ক্ষতবিক্ষত করে ফেলবে সে ভাবতে পারেনি। আলভি যে কখনো এরকম করতে পারে সেটা সে দুঃস্বপ্ন ভাবেনি। রূপসা দুহাতে চোখ জোড়া মুছে ঘুরে দাঁড়াতেই একটা মানব আকৃতির ছায়ার সাথে দরজা থেকে সরে যায়। রূপসা বুঝতে পারে সেখানে কেউ না কেউ আছে। কে ওখানে? ছায়াটা কিছুক্ষণ ধীরভাবে দাঁড়িয়ে থেকে উধাও হয়ে যায়। রূপসা না চাইতো কিছুটা ভয় পেয়ে দ্রুত পায়ে ছাদ ত্যাগ করে। আলভি কাজিনদের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে উর্মিলার রুমে অলি ঘুমিয়ে পড়ে। 12টার দিকে আলভি এসে উর্মিলার রুমের দরজার সামনে দাঁড়াতে তাকে দেখে উর্মিলা বলে ওঠে, কী রে, আজকে ওকে আমার রুম দখল করার ধান্দায় আছিস নাকি? আলভি দরজায় এক হাত ঠেকে বলে, তুই গত রাতে বলেছিলি যে ওকে এই রুমে জায়গা দিবি না, আর আজকেই ভুলে গেলি? বাকিরা সবাই সরু চোখে উর্মিলা আর আলভির দিকে তাকিয়েছে। তারা কিছুই বুঝতে পারছে না। ঈশা বলে উঠলে, কোন বিষয়ে কথা বলছো তোমরা? আর বলিস না, কালকে রাতে অলি আমার রুমে ঘুমানোর জন্য এসেছিল। স্বামীরা জিজ্ঞাসা করলে, কেন, ও কি একা ঘুমাতে পারে না নাকি?
তিশা বলল, না পায় না, আগে আমাদের বাড়িতে বেড়াতে আসলে তো আমার সাথেই ঘুমাতো। সবাইকে থামিয়ে দিয়ে ঈশা বলল, আরে তারপরে কী হয়েছিল সেটা বলতো উর্মি আপু। উর্মিলা একবার আরবির দিকে তাকিয়ে দেখলো আরবি নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। অলি আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু আমার মহান ভাইটা মাঝরাতে এমন ভান করলো যেন বউ ছাড়া তার অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হচ্ছে। আমাকে হুমকি ধুমকি দিয়ে দরজা খুলিয়ে আমাকেই রুম থেকে বের করে দিল। তারপর নিজে বউয়ের সাথে আমার রুমে আরামসে ঘুমিয়ে গেল। কি? সবাই একসাথে চিল্লিয়ে উঠতে অলি ধরপড়ে শোয়া থেকে উঠে বসলো। কি হয়েছে আপু, ভূমিকম্প হচ্ছে নাকি? অলি ভীত কণ্ঠ শুনে সবাই একসাথে অলির দিকে তাকালো। ভয়ে অলির গলা শুকিয়ে যাচ্ছে। সবাই কেন এভাবে চিল্লিয়ে উঠলে সেটাই সে বুঝতে পারছে না। অলি চোখ কষলে নরম স্বরে বলল, কী হলো বলছো না কেন? আলবি ভেতরে ঢুকে অলির সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে ঘুমাতে পারবে না, যাও গিয়ে নিজের রুমে গিয়ে ঘুমাও। আলবির কথা শুনে অলি অসহায় চোখে তার দিকে তাকালো। আমি এখানে ঘুমালে আপনার সমস্যা কি? আলবি কপাল চুলকে উর্মির দিকে তাকে বলল, আরে সমস্যা আমার নয়, সমস্যাটা হচ্ছে উর্মির। আসলে ও তোমাকে কালকে না করতে পারেনি, কিন্তু আজকে ও আমার কাছে নিজের সমস্যার কথা জানিয়েছে। কথা শুনে উর্মিলা কাঁদতে শুরু করলো। অলি ঠোঁট ফুরিয়ে উর্মিলার দিকে তাকিয়ে বলল, আপু আমি এখানে শুলে তোমার প্রবলেম হবে? উর্মিলা হাসার চেষ্টা করে না বোধক মাথা নাড়ায়। স্বামীরা বলে ওঠে, আরে অলি, সমস্যা উর্মিলের না, সমস্যা আমাদের মহান ভাইয়াটার। উনি চায় না যে তুমি এখানে ঘুমাও। আলবি ঘাড় চুলকাতে চুলকাতে বলে, সমস্যা উর্মির, তবে তার প্রভাব অবশ্য আমার উপরেই পড়বে। অলি খাট থেকে নেমে আলবির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কি বলতে চান? তাড়াতাড়ি বলুন, আমার ঘুম আসছে। আলবি অলির সামনে ঝুঁকে বলে, উর্মির স্লিপ ওয়ার্কিং ডিসঅর্ডার আছে, সেই সাথে ও ঘুমের ঘোরে অনেক হাত পা ছোড়াছুড়ি করে। আলবির কথা শুনে অলি অবাক চোখে উর্মিলার দিকে তাকায়। আপু তুমি সত্যিই ঘুমের মধ্যে হাঁটাচলা করো? আলবি রাগি চোখে উর্মিলার দিকে তাকাতে উর্মিলা মাথা নাড়ি হ্যাঁ বলে। যদিও এটা সত্যি কথা যে মাঝে মাঝে উর্মিলা ঘুমের ঘোরে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে মোটেও হাত পা ছোড়াছুড়ি করে না। অলি আলবির দিকে তাকাতেই আলবি বলে ওঠে, তুমি প্রেগনেন্ট অলি? আমি চাই না উর্মিলা ঘুমের ঘরে হাত পা ছোড়াছুড়ি করে তোমার বাবুকে হাত পা ভেঙে ফেলুক। আলবির কথা শুনে অলি হাত পা ঠান্ডা হয়ে যায়। সে কয়েকটা শুকনো ঢোক গিলে উর্মিলার দিকে তাকায়। উর্মিলা মলিন হাসে তার দিকে তাকিয়েছে। বাকিরা সবাই বুঝতে পারলো যে আলবি কেন চায় না যে অলি উর্মিলার সাথে ঘুমাক। আলবি গলা পরিষ্কার করে বলল, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। অলি কী বলবে বুঝতে পারছে না, কিন্তু এসব শোনার পরে সে উর্মিলার সাথে ঘুমাতে পারবে না। অলি করুণ স্বরে বলল, আমি তো একা ঘুমাতে পারি না। আলবি কিছু বলতে যাবে তার আগে তিশা বলে ওঠে, অলি তুই নিজের রুমে চল, আমি আর ঈশা তোর সাথে ঘুমাবো। আমাদের হাত পা ছোড়াছুড়ি করার অভ্যাস নেই। কথাটা শুনে অলি খুশি হলো। আলবির মেজাজ খারাপ হলো। তোর হাজব্যান্ড আসেনি কেন বলো তো? তিশা স্বাভাবিক স্বরে বলল, ভাইয়া তোমাকে তো আগেই বললাম যে ও কালকে আসবে, ওর কাজ আছে। এভাবে হঠাৎ করে বললে কি আর আসতে পারে বলো? আলবি আর কিছু না বলে রেগে মেগে নিজের রুমে চলে যায়। অলি তিশার দিকে এগিয়ে গিয়ে বলে, আচ্ছা আপু চলো তাহলে। তিশা আর ঈশা অলির সাথে অলির রুমে চলে গেল। স্বামীরা তো উর্মিলার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছে। হেসো না তো আপু। আরে আমি তোর জন্য হাসছি না, আমি তো এভির জন্য হাসছি। বেচারা বউকে ছাড়া থাকতেই পারবে না বলে কত পরিশ্রম করে কাহিনী সাজিয়ে বউকে নিয়ে যেতে আসলো, কিন্তু পরিশেষে তিশা আর ঈশার জন্য ও সব প্ল্যান ভেস্তে গেল। উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না যে ভাইয়া বউকে ছাড়া থাকতে না পারলে আলাদা রুমে কেন থাকতে বলল। স্বামীরা নিজেও বুঝতে পারল না ব্যাপারটা, সেটা জানি না, কিন্তু রুম শেয়ার করতে না পারার ব্যাপারটা পুরোই মিথ্যে। এর পেছনে অন্য কোনো কারণ আছে। উর্মিলা কিছুই বলল না। এর মাঝে স্বামীরা হাজব্যান্ড দরজার সামনে দাঁড়ালো। তার কোলে তাদের 3 বছর বয়সী মেয়ে ঘুমিয়েছে। তোমরা দেখছি মেয়েকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই স্বামীরা। স্বামীরা খাট থেকে নেমে তার হাজব্যান্ডের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়ে তো অনেকক্ষণ তোমার কাছে থাকতে চায়, আমি কি করব বলো? হয়েছে, এখন ঘুমাতে চলো। স্বামীরা মাথা নেড়ে চলে গেল। উর্মিলা দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। ফোনের হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রতিদিন দিহান নিজে থেকে কল দিত, কিন্তু আজকে সারাদিনও কল দেয়নি। আমার কি একবার কল দেওয়া উচিত? উর্মিলা ভাবলো, কিন্তু মাথা নাড়িয়ে নিজ মনে বলে, না থাক। যে এই লোকটা এতদিনে আমাকে সামান্য প্রপোজটুকু করে উঠতে পারলো না, তার সাথে আমার কোনো কথা নেই। অবশ্য সে আমাকে হয়তো ভালোই বাসে না, আমি ভুল ভেবেছিলাম। পরদিন সকাল হতে অলি আর আলভির রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে যায়। দুপুরের দিকে সবাই সেজেগুজে রেডি হয়ে যায়। অলির পরনে
গাঢ় খয়েরি রঙের একটা ভারী জর্জেটের শাড়ি। এতগুলো মানুষের সামনে চুল বের করে রাখাটা অলির কাছে বেশ অস্বাস্থ্যকর হতো। সেই জন্য অলি নিজেই হিজাব পরেছে। হিজাবের উপর একটি খয়েরি রঙের জোড়া আছে। আলভির পরনে কালো রঙের স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো ভালোভাবে জেল দিয়ে সেট করা। অলি আর আলভি দুজনেই স্টেজের পাশাপাশি বসে আছে। আলভি বারবার অলির দিকে তাকিয়ে অলির গতিবিধি পর্যবেক্ষণ করছে। অলির মন ভালো ছিল না, সে এসব কিছুই চায়নি। অবশ্য তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে সে অবশ্যই চেয়েছিল। সেই সাথে সে বাবা মাকে অনেক বেশি মিস করছে। অলি নিজের ভাবনায় মগ্ন, আর আলভি অলিকে দেখায় ব্যস্ত। মেয়েটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে এতগুলো লোকের সামনে বসিয়ে রাখাটা কি বেশি জরুরি? কথা ভেবে আলভি অলির সামনে গিয়ে দাঁড়ালো। অলি ভুরু কুঁচকে মাথা উঁচু করে আলভির দিকে তাকায়। সামনে থেকে সরুন, বাড়ির ভেতরে গিয়ে বসো, এখানে আর বসে থাকতে হবে না। আপুরা সবাই খেতে গিয়েছে, যাওয়ার আগে আমাকে এখানেই বসে থাকতে বলেছে। ওরা আসুক তারপর যাব। নিচ থেকে যাবে নাকি তুলে নিয়ে যাব? আলভির কথা শুনে অলি দাঁড়িয়ে যায়। এখন বেলা 3টা বাজে, রোদের তাপ তো কম। স্টেজে এসি লাগানো থাকায় তার বিশেষ কষ্ট হচ্ছে না, কিন্তু শাড়ি ভারী, তার দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে বসে থাকলে আপনার কি সমস্যা? ও আলভি ঘাড় কাত করে অলির উপর নিচ দেখে বলে ওঠে, তুমি আমার বউ, কোনো শপিস নও। খাওয়া দাওয়ার পরে স্টেজের সামনে অনেক লোকজন আসবে, আমি চাই না তারা তোমাকে দেখুক। অলি বিষয়টা বুঝতে পেরে স্টেজ থেকে নেমে যেতে নেয়, কিন্তু শাড়িটা অনেকটা ভারী থাকা স্টেজের সিঁড়ি পার করার সময় সে পড়ে যেতে নিলে আলভি এক হাতে অলির কোমর চেপে ধরে। অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। এভাবে তুমি বাবুকে সামলে রাখবে, তাই না? আপনি আমাকে স্পর্শ করেছেন কেন? তাহলে কি ছেড়ে দিব? অলি পেছন দিকে তাকিয়ে দেখে আলভি ছেড়ে দিলে সে একদম নিচে গিয়ে ল্যান্ড করবে। অলি চোখ মুখ খিচে আলভির হাত পেঁচিয়ে ধরে, ছাড়বেন না প্লিজ। আলভি মুখে কিছু না বলে অলিকে টেনে কোলে তুলে নেয়। অলি চোখ বন্ধ করে আলভির গলা জড়িয়ে ধরে। আলভি অলিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে ড্রয়িং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে আলভির দিকে তাকায়। আলভি কারো দিকে না তাকিয়ে অলিকে নিয়ে সোজা উপরে চলে যায়। অলিকে বিছানার পর বসাতে অলি চোখ মেলে তাকায়। চারিদিকে তাকিয়ে দেখে এটা অলির রুম। অলি কপাল কুঁচকে আলভির দিকে তাকায়। কি হয়েছে, এভাবে তাকিয়েছে কেন? আপনি আমাকে স্পর্শ করছেন, কোলে তুলছেন, তাও আবার আমার অনুমতি ব্যতীত। আলভি একটা স্বাদ ছেড়ে বলে, হ্যাঁ তো বলো, তুমি এবার কি করবে? অলি অন্যদিকে তাকিয়ে বলে, কি আর করব? আপনি না ধরলে আমি পড়ে যেতাম, সেই জন্য এইবারের মতো আমি কিছু মনে করিনি। কিন্তু আমি এত সুন্দর করে সেজেছি, কোথায় একটু ছবি তুলবো, তাও আপনার জন্য তুলতে পারতাম না। আপুরা বলেছিল একসাথে অনেক ছবি তুলবে। কথাটা শুনে আলভি নিজের পকেট থেকে অলির ফোনটা বের করে অলির হাতে দিতে অলি খুশি হয়ে যায়। আরে ফোনটা আপনার কাছে ছিল? আমি তো ভেবেছি হারিয়েই ফেলছি। শোনো, ফোনটা নিজের কাছে রাখবে, আর এটা দিয়ে যত ইচ্ছা ছবি তুলো। ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমি ওদেরকে পাঠিয়ে দেবো। অলি খুশি হয়ে মাথা নাড়ায়। আলভি রুম থেকে বেরিয়ে যায়। বিকেল 5টা। অলি সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। তখনই উর্মিলার স্বামীরা ঈশা তিশা তার রুমে ঢুকে। উর্মিলা অলির কাছে গিয়ে বলে, অলি চলো আমাদের সাথে, এখন ছবি তোলা হবে। অলি একটু ইতস্তত করে বলে, না আপু, অত মানুষের সামনে আমি যেতে পারবো না। ঈশা বলল, বাইরের মানুষ খাওয়া দাওয়া করেই চলে গেছে, আর এখন শুধু আত্মীয় স্বজনরা আছে। ভাইয়া তোমাকে নিয়ে যেতে বলছে। আলভি বলছে, শোনো অলি। উঠে দাঁড়ালে স্বামীরা আর তিশা গিয়ে অলির হাত ধরল। এভি বলেছে তোমাকে সাবধানে নিয়ে যেতে। স্বামীরা কথা শুনে অলি একটু লজ্জা পেল। দিহান কিছুক্ষণ আগে মির্জা ভিলাতে এসেছে। সে স্টেজের সামনে বসে আলভির সাথে কথা বলছে। ও, এবার বুঝতে পারলাম যে রিফাত অলির ছবি কোথা থেকে পেয়েছিল। আলভি রেগে মেগে দিহানের দিকে তাকিয়ে বলল, নাম ধরে বলছিস কেন? নাম ধরে বলবো না তাহলে কি ওকে রিফাত আব্বা বলে ডাকবো? আজব কথা বলি। আমি ওর কথা বলিনি ছাগল। তাহলে কার কথা বলছিস পাগল? আলভি একটা শ্বাস ফেলে বলল, অলির কথা বলছি। উর্মির মতো বেয়াদব হোস না, ভাবি বলে ডাকে। উর্মিলার নাম শুনে দিয়ানের মুখটা মলিন করে ফেলল। সে না হয় রাগ করে কল দেয়নি, তাই বলে উর্মিলাকে পারত না তাকে একবার কল দিতে? দিহান তো আসবে না বলে ভেবে রেখেছিল, কিন্তু শেষমেশ থাকতে না পেরে এসেই পড়ল। দিহানের সামনের দিকে তাকাতে অলি আর উর্মিলা সহ বাকিদের দেখতে পেল। ভাবি এসে গেছে। দিহানের কথা শুনে আলভি সামনের দিকে তাকিয়ে অলিকে দেখল। সে অলিকে দেখে অবাক হয় না। অলি না সাজলেও ভালো লাগে। তার চোখে অলি সর্বস্তয় সবচেয়ে সুন্দরী দেখতে লাগে। আলভি এগিয়ে যায় অলির দিকে। দিহান চুপচাপ বসে উর্মিলার দিকে তাকিয়েছে। পিঙ্ক রঙের শাড়িতে উর্মিলাকে অনেক সুন্দর লাগছে। উর্মিলা প্রথমে দিয়ানকে খেয়াল করেনি। যখন খেয়াল করলো
তখন দেখলো দিহান তার দিকে তাকিয়েছে। উর্মিলা এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। দিহান হালকা হেসে মনে মনে বলে, রাগ তো আমি করছিলাম, কিন্তু তুমি সেই রাগ না ভাঙিয়ে উল্টো নিজে রাগ করে বসে আছো রাগিনী। দিহানের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে রূপসা। সে এতক্ষণ যাবৎ এখানেই বসেছিল। সে আজকে বিশেষ সাজগোজ করেনি। উর্মিলা অনেকবার তাদের সাথে থাকতে বলেছিল, কিন্তু সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। আরভি আর অলিকে একসাথে দেখে রূপসা একটা তাচ্ছিল্যের হাসি দিল। তার চোখ ভিজে আসছে। অলির জায়গায় তার থাকার কথা ছিল। সে এসব মেনে নিতে পারছে না। রূপসা বসা থেকে উঠে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। ইয়াদ ক্যামেরাম্যানের সাথে কথা বলছিল। সে রূপসাকে চলে যেতে দেখেছে, কিন্তু সেদিকে সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে বলে মনে হলো না। এরপর 1 ঘন্টা নাগাদ চলল ফটো তোলার সেশন। আলভি আর অলির একসাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে। সেই সাথে বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে ছবি তুলছে। পরিশেষে একটা গ্রুপ ছবি তোলা হবে, তখনই রূপসার খোঁজ পেল। রুনা বেগম রূপসাকে আনতে যেতে চাইলে ইয়াদ বলে উঠল, ফুপু তুমি থাকো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ইয়াদ দ্রুত পায়ে রূপসার রুমের সামনে এসে দেখে দরজা লক করা। রূপসা দরজা খোল, বাইরে সবাই তোকে খুঁজছে। রূপসা দরজা খুলে দিতে ইয়াদ রাগী কণ্ঠে বলে উঠল, তুই সিনক্রেট করতে চাইছিস নাকি? বাড়িতে অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুই এভাবে ঘরবন্দি হয়ে থেকে কি প্রমাণ করতে চাইছিস? কাকিমা তো নতুন বউকে মেনে নিতে পারেনি, সে কি সব কিছু সহ্য করে নিচ্ছে না? তাহলে তুই কেন পাচ্ছিস না? রূপসা ক্ষীণস্বরে বলল, আমার কিছুই হয়নি, শরীর ভালো লাগছিল না, সেই জন্য শুয়েছিলাম। আমাকে খুঁজছিস কেন? গ্রুপ ফটো তোলা হবে সেই জন্য খুঁজছি, আর নয়তো তোকে দিয়ে তাদের কি দরকার? রূপসা হাসি মুখে বলল, গ্রুপ ফটো তুলতেও আমাকে প্রয়োজন হবার কথা না। আমি তো এই বংশের কেউ না, আমি না থাকলে ছবি অসম্পূর্ণ হবে না। ইয়াত একটা স্বাদ ছেড়ে বলল, ভাইয়ের খালার মামার ফ্যামিলি সবাই এই ছবিতে থাকবে, আর তুই থাকবি না বলছিস? ব্যাপারটা ভালো দেখাবে না। আমার মনে হয় উল্টে আমি থাকলে ব্যাপারটা খারাপ দেখাবে। ইয়াত ভুরু কুচকে রূপসার দিকে তাকায়। আমার থাকার কথা ছিল এভির পাশে, সেখানে আমি থাকবো এক কোনায় আগাছার নেয়। ব্যাপারটা আমার চোখে মোটেও ভালো দেখাবে না। ইয়াদ তুমি চলে যাও। রূপসা দরজা আটকা দিতে নিলে ইয়াদ রূপসার হাত ধরে ফেলল। রূপসা অবাক চোখে তাকায়। তোর থেকে আমি পুরো 7 মাস 23 দিন 9 ঘন্টার বড়, জাস্ট মনে করে দিলাম বলে ইয়াদ রূপসার হাত ধরে টেনে নিয়ে গেল। ছবি তোলার জন্য বিশাল জায়গা জুড়ে ফটো বুথ বানানো হয়েছে। রূপসা আসামাত্র সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়ালো। সবার মাঝখানে দাদুমণি বসে আছে, তার ঠিক পেছনে আলভি, আর এক পাশে অলি, আর এক পাশে শাহনাজ বেগম। শাহনাজ বেগমের সামনে উর্মিলা, আর তার পেছনে উসমান মির্জা, তার পাশে ইয়ামিন মির্জা আর নুনহার। দাদুমণি অন্য পাশে দাঁড়িয়েছে ইয়াদ। ইয়াদ এখনও রূপসার হাত ধরে রেখেছে। রূপসা ছাড়ানোর চেষ্টা করলে ইয়াদ হাতের বাঁধন আরও শক্ত করলো। ব্যথায় রূপসা অবাক চোখে ইয়াদের দিকে তাকাতে তখনই ক্যামেরাম্যান ছবি তুলে। অলি ঘাড় উঁচু করে আলভির দিকে তাকিয়ে তাদের উচ্চতার ব্যবধান দেখে বিস্মিত হয়েছে। সে উচ্চতায় আলভির বুক বরাবর। এই ফ্যামিলির মানুষগুলো আলভির মতোই খাম্বা টাইপের। ইয়াদ নামের ছেলেটাও অনেক লম্বা, এমনকি উর্মিলা মেয়ে হয়েও অলির থেকে অনেক বেশি লম্বা। অলির চাহিদা দেখে আলভি ভুরু কুচকে তাকায়। ক্যামেরা তোমার সামনে, আমার মুখে লাগানো না, তাই সামনে দেখো। কথাটা শুনে অলি সামনের দিকে তাকালো। চলবে 15 বছর বয়সী বউ পর্ব 7। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্পটাই আসবে।